আহ, মামুন হুসেনের গল্প এখনো তো মনে হয় লোকজন পড়েন, মানে উনি তো সিরিয়াস রাইটার হিসেবে পরিচিত থাকার কথা। কিন্তু আমরা যখন লেখালেখি শুরু করি ধরেন 1993, 94, 95 এর দিকে, তখন মামুন হুসেন কিন্তু খুব প্রমিনেন্ট রাইটার ছিলেন। প্রমিনেন্ট ইন এ সেন্স যে উনি লিটল ম্যাগাজিনে লিখতেছেন। আখতারুজ্জামান ইলিয়াস ওনার লেখা খুব পছন্দ করেন। কলকাতাতেও ওনার নাম টাম নেওয়া হয়, এরকম একটা ব্যাপার ছিল। এবং হইতেছে যে ওনার লেখা যখন প্রথমে পড়ছি তখন তো আসলে খুবই ইন্টারেস্টিং লাগছিল। যেমন আমার এখনও মনে আছে ওনার প্রথম গল্প আমি পড়ি, হইতেছে গল্পটার নাম এরকম ছিল যে সাবান হাতে ছেলেটি যা ভাবছিল, এরকম একটা শিরোনাম। তো এইটা ধরেন এইটাই হচ্ছে 40 পেজের একটা গল্প আর কি। তো খুবই ইন্টারেস্টিং একটা ফর্ম ওনার আছে আর কি লেখালেখিতে। তো এরপরে হ্যাঁ, যেটা হয়েছে বাংলা সাহিত্য তো বা বাংলা ফিকশন তো আসলে ওই লিটল ম্যাগাজিনের গ্রুপ টুপ তো আর ওইভাবে থাকে নাই। পরে দেখা গেছে পপুলারিটির দিকে চলে গেছে। আমার মনে হয় যে ফিকশনে এখন সিরিয়াস পপুলার এরকম একটা ভাগাভাগি আগেও ছিল, ওইটাকে আরও বেশ ফার্মভাবে অ্যাস্টাবলিশ করা হয়েছে আর কি বাংলাদেশে। তো ওই ক্যাটাগরিতে মামুন হোসেন আসলে সিরিয়াস রাইটার হয়ে গেছেন। এবং সিরিয়াস রাইটার হিসাবে ওনার ওই যে পত্রিকায় যেহেতু উনি সাইজে একটু বড় গল্প লেখেন, আটানো একটু মুশকিল হয়ে যায়, কিন্তু স্পেশাল সংখ্যা টংখ্যায় উনি লিখছেন আর কি। কিন্তু উনি আমার ধারণা একটু রাইটার হিসেবে একটু লুকায় টোকায় থাকতে চান আর কি। তো এইসব কারণে মামুন হুসাইনের নাম একটু মনে হয় কম, কিন্তু যারা সিরিয়াস বাংলা সাহিত্য পড়েন ওনারা মোটামুটি জানেন, এরকমের একটা ধারণা আমার আছে আর কি। তো আমারও যেটা হয়েছে যে আসলে যে ফিকশন তো এরপরে আর খুব একটা পড়া হয় নাই। তো এই কারণে আমি যে বাংলাদেশি ফিকশন পড়বো, এর মধ্যে মামুন হুসেনের লেখা পড়বো, এটা আমার লিস্টের মধ্যে ছিল, বা আমার একটা ইন্টারেস্ট ছিল আর কি, যে উনি কী লিখতেছেন, কি কি অবস্থা। যেহেতু ওনার গল্পের ব্যাপারে আমার একটা আগ্রহ আছিল আর কি। তো এর মধ্যে দেখলাম উনি তো আসলে লিখছেন অনেক, মানে প্রচুর লিখছেন, বইপত্রও ছাপা হয়েছে দেখছি। কিন্তু যেহেতু ফিকশন পড়ার ব্যাপারে খুব বেশি আগ্রহ আসিল না, এই জন্য আসলে খুব একটা পড়া হয় নাই। কিন্তু ওনার তো মানে এর মধ্যে উপন্যাস ছাপা হয়েছে, নিক্রোপলিস এবং হচ্ছে হাসপাতাল বঙ্গানুবাদ নামে, ওইটা 2011-12-তে। তারপর ওনার কিছু গদ্যের 3টা বই ছাপা হয়েছে। গল্পের তো অনেকগুলা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা গল্পের বই দেখতেছি ছাপানো হয়েছে। মানে 11টা গল্পের বই তো মানে ভালো লেখালেখি। তো মানে এটা আমি 2019-এর আপডেট বলতেছি। এরপর তো 4-5 বছর পার হয়েছে, এর মধ্যে নিশ্চয়ই আরও অনেক উনি লিখছেন। তো এর মধ্যে আরও ইন্টারেস্টিং খবর হইতেছে উনি 2017 সালে বাংলা একাডেমি পুরস্কার পাইছেন। তো এইটা তো আমি আসলে একটু নেগেটিভলি মার্ক করি আর কি। তো যাই হোক, মানে উনি পাইছেন, এটা তো খারাপ জিনিস না আর কি। তো এই তো এত লেখালেখি করছেন, তো ওনার তো আসলে একটা বই পড়া হবে না, 2-3টা বই অন্তত পড়া দরকার। তো বইয়ের দোকানে যেহেতু যাওয়া হয় না, এই কারণে কেনা হইতেছিল না। প্রথমে তো আসলে অনলাইনে ট্রাই করে দেখলাম কোনো কিছু পাওয়া যায় কি না। তো ওনার একটা বই, গল্পের বই পাওয়া যায়, কর্নেল ও কিলিং বিষয়ক এন্ড গেম, এটার পিডিএফ পাইলাম, এটার একটা গল্প পড়তেছিলাম। তো পরে মনে হলো যে না, ওনার যেই গল্পের বইগুলি নিয়ে আসলে কথাবার্তা হয়, সেগুলি তো আসলে যেটা রিপ্রেজেন্টেটিভ সেটাই পড়া উচিত। তো এই হিসাব করে হচ্ছে যে ওনার নিক্রোপলিস বইটা আমার কাছে ছিল। এটা 2011-তে ছাপানো হয়েছে, কিন্তু 2019-এ হচ্ছে উর্কি থেকে এটার একটা এডিশন হয়েছিল, ওইটা ছাপাই দিছিল প্রিন্ট পোয়েট্রির লোকজন। তো ওনারা আমাকে একটা কপি দিছিলেন। তো আমি ভাবলাম যে বরং এই জিনিসটাই পড়ি। তো পড়ার আগে আমি আসলে রিকল করতে চেষ্টা করতেছিলাম যে ওনার আসলে বা ওই ওনার এই বইটা একটু উল্টাইতে গিয়ে যে আসলে ওনার মানে ব্যাপারটা কী আর কি। আসলে ওনার তো স্টাইলটাই হচ্ছে খুব এক্সেপশনাল একটি স্টাইল ছিল। তো এইটা আমার মাথার মধ্যে ছিল। তো ওনার যদি দেখি যে ওনার আসলে আমার মনে হয়েছে যে উনি একটা লিটারারি ট্রেডিশন ফলো করার তো একটা ঘটনা আছে। যেমন ধরেন বাংলাদেশের কথা কনটেক্সটে যদি বলেন, ওনার আসলে আইডল ছিলেন তো আসলে আখতারুজ্জামান ইলিয়াস, এবং ওনার লেখার পত্রের মধ্যে ওই ভাইভটা পাওয়া যায়, এবং আখতারুজ্জামান ইলিয়াসও ওনাকে আসলে খুব পছন্দ করতেন।
মানে এটা তো আসলে কথাবার্তার মধ্যেও আছে আর কি। তো উনি আসলে বরং এইটাতে, তো এটা শুধুমাত্র ব্যক্তিগত পছন্দের ব্যাপার না, এটা আসলে অনেকটা লিটারারি স্টাইলের ঘটনা আর কি। আমার মনে হয় যে কেউ যদি পড়েন তাইলে শহীদুল জহিরের সাথেও ওনার কিছু মিল অমিলের ব্যাপার পাবেন। কিন্তু এটা আসলে ওনারা তো আসলে অনেক বেশি যতটা না সিনিয়র জুনিয়র, তার চেয়ে তো অনেক বেশি কন্টেম্পোরারি বলা যায়। মানে শহীদুল জহির যদিও বয়সে একটু বড়, কিন্তু লেখালেখির সময়টা আসলে ওই যে 90-2000 ওই রকমের সময়ের ঘটনাই আর কি। তো কিন্তু আরেকটা ঘটনা আছে মামুন হুসাইনের, যেটা হইতেছে যে এটা যে শুধু বাংলাদেশি রাইটিংয়ের ট্রেডিশন তা না, উনি কিন্তু বাংলা সাহিত্যের একটা ট্রেডিশনও ফলো করেন। এবং ওইখানে আমার মনে হয়েছে কমল কুমার, অমিয় ভূষণ এবং সন্দীপন, এই তিনজনেরও একটা সিনথেসিস করার একটা চেষ্টা ওনার লেখালেখির মধ্যে ছিল বা আছে আর কি। মানে এটা আমার পড়তে গিয়ে ওই রেফারেন্সগুলি কথা মনে হয়েছে আর কি। তো ওনার যে স্টাইলটা ইন এ সেন্স হইতেছে যে খুব জট পাকানো একটা চিন্তার স্টাইল। মানে প্রচুর চলতেছে যাচ্ছে, নানান রেফারেন্স আসতেছে, এক জায়গায় তো মানে কুড়িগ্রাম আসতেছে, তো আরেক জায়গায় কানাডা চলে আসতেছে পরের লাইনেই। মানে এরকম নানান ধরনের রেফারেন্স চলে আসতেছে, একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্য দৌড়াদৌড়ি করতেছে। এইরকমের একটা ফ্লোটিং একটা গদ্যের ব্যাপার ওনার মধ্যে আছে আর কি। এটা আমার ধারণা ওনার যে কোনো একটা প্যারাগ্রাফ, একটা জায়গা পড়লেই এটা টের পাওয়া যাবে আর কি। তো মানে এই ফর্মটা এমন একটা ঘটনা হইতেছে যেন অনেক কিছু একসাথে চলতেছে, অনেক কিছু একইভাবে মানে একটার মধ্যে আরেকটা ঢুকে আসে, একটার সাথে আরেকটা লেগে আসে বা আলাদা হয়ে যাইতেছে। মানে কোনো কিছু একই সাথে যেহেতু চলতেছে এবং বর্ণনা করার চেষ্টা করতেছেন, কোনো কিছু যেন মিস হয়ে যেতেছে বা এমন একটা টোটালিটি তৈরি হইতেছে যেটাকে আসলে ফুললি গ্রিপে আনা যাইতেছে না। তো আমার মনে হয় যে ওনার যে স্টাইলটা থেকে আসলে দুইটা ঘটনা ঘটছে আর কি। মানে এটা কেন ঘটছে, মানে এটা যদি আমি মানে এটার একটা ধারণা, মানে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে দুইটা জায়গা থেকে আসছে। একটা হইতেছে যে উনি একটা গ্র্যান্ড নেরেটিভ তৈরি করতে চাইছেন, যে আসলে এত সব কিছু চলতেছে আসলে কিভাবে চলতেছে, ওই যে একটা গ্র্যান্ড জায়গা, ওই জায়গাটাকে উনি ধরার একটা চেষ্টা করছেন। এবং এই চেষ্টাটা যেহেতু কোনো ইন্টেলেকচুয়াল গ্রাউন্ড ওনার নাই এই ন্যারেটিভের পিছনে, বা হইতেছে কোনো ইন্টেলেকচুয়াল প্রপোজিশন বা কোনো ক্রিয়েটিভ কোনো প্রপোজিশন যেহেতু ওনার নাই, সেটাকে উনি এই রকমের ফর্মের ভিতর দিয়ে কাভার আপ করার চেষ্টা করছেন। এইটা আমার মনে হইতেছিল যে ওনার হচ্ছে ওই কর্নেল ও কিলিং গেম বিষয় এন্ড গেমের প্রথম গল্পটা পইড়া। তো তারপর আমার মনে হইতেছিল যে আসলে এখন পর্যন্ত মানে আমি যে রিভিউগুলি করার চেষ্টা করতেছি বা যে জিনিসটা বলার চেষ্টা করতেছি, সাহিত্যের আলাপ আসলে ফর্মের আলাপ না। কিন্তু ওনার কথার মানে উনি এই ধারাটার মধ্যে, মানে এই কথার সাথে আমি মোটামুটি বুঝতে পারি যে উনি আসলে একমত হওয়ার মতো লোক না আর কি। মানে উনি ফর্মটাকে প্রায়োরিটি দিতেছেন বা ফর্মটাকে সাহিত্য মনে করতেছেন সেটা না, উনি হইতেছে ফর্মের ভিতর দিয়েই হইতেছে সাহিত্যটাকে এক্সপোজ করতেছেন আর কি। মানে এটার তো এর বাইরে যাওয়াটা তো সম্ভব না, কিন্তু উনি হতেছে যে আপনি কোন জায়গাটাতে ফোকাস করবেন, কন্টেন্ট অর ফর্ম। তো দুইটা তো খুব আলাদা জিনিস না, একটাই আরেকটার ডাইকা নিয়ে আসতেছে। কিন্তু মামুন হুসেনের লেখা আপনি পড়তে গেলে প্রথমেই আসলে চোখে পড়বে ওনার ফর্মটা। এইটা একটু এক্সেপশনাল একটা ফর্ম। এই ফর্মে মানে লেখালেখি যে কেউ করেন নাই তা না, কিন্তু এই ফর্মটাকে মানে লেখালেখির চেষ্টা করাটাও একটা মানে আমাদের এখানে একটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ঘটনা আর কি। যে আরে কত কিছু আসতেছে, কত রকমের আবেগ এখানে আনফোল্ড হয়ে যাইতেছে, এরকম ব্যাপারগুলি আছে। কিন্তু আমি যেটা বলতে চাইতেছিলাম যে আমি তো আসলে যতটা না ফর্ম নিয়ে ইন্টারেস্টেড, আমি হচ্ছে যে ফর্মটা আসলে কোন কন্টেন্টটাকে, কোন চিন্তাটাকে আসলে তৈরি করে, সেই জায়গাটাতে আমি বরং আসলে বেশি যাইতে চাই। মানে এমন না যে আসলে ফর্ম একটা কি বলবো, যে একটা টাইমলেস, একটা স্পেসলেস একটা ঘটনা। মানে আমাদের যে সাহিত্য ঘুরতেছে সেটা তো একটা সমাজের মধ্যে ঘুরতেছে। মানে এখন সাহিত্যের বিচারটাই তো আসলে সাহিত্য না, আর্ট
আর্টের বিচারটাই আর্ট না, কিন্তু আর্ট বা জিনিসটা তো আসলে সোসাইটির বাইরে গিয়ে এক্সিস্ট করে না। মানে এখানে তো কোনো মানে ওনার বিভিন্ন লেখাপত্রে আমার ধারণা পাওয়া যাবে, এটা আখতারুজ্জামান ইলিয়াসেরও কিছুটা ছিল, ওইটা আসছে যে এখানে ইন্টেলেকচুয়ালিটিটাকে আসলে এক ধরনের কি বলবো যে মানে উপেক্ষা করা হয় বা ইগনোর করা হয় তা না, বরং এটাকে আসলে কি বলবো যে ভিলিফাই করা হয় এবং এটাকে হইতেছে এক ধরনের শত্রু হিসেবে দেখা হয় আর্টিস্টিক কাজকর্মের, যে আমরা আর্টিস্ট আর্ট করতেছি, আমরা রাইটার লিখতেছি, এখানে ক্রিটিক্সরা এসে কেন ভেজাল করবে আর কি। এবং এরা তো আসলে কিছু জানে না, এরা হইতেছে যে ক্রিটিক কইরা হইতেছে আর্টটাকে একটা মিনিংয়ের মধ্যে আটকায় ফেলতে চায়। তো এইগুলি তো আসলে অনেক পুরানো জিনিস আর কি। মানে আমি ক্রিটিক করতেছি, আর্টের বিচার করতেছি, তার মানে এই না যে আর্টটাকে ন্যারো করে তুলতেছি, বরং একটা সময়ে একটা আর্টকে কিভাবে পড়া হইতেছে, কিভাবে দেখা হইতেছে, সেই জায়গাটাকে আনকোশ্চেন রাখাটা তো আসলে কোনো ভালো কাজ না আর কি। যে আর্ট খুব কি বলবো স্বয়ংভূ, স্বয়ংসম্পূর্ণ, সার্বভৌম, এইগুলা হইতেছে ফাইজলামি আর কি। মানে আপনার নানান ধরনের ইন্টারাকশান এখানে আসে এবং ইন্টারাকশানের ভিতর দিয়ে যেটা গইড়া উঠতেছে সেটা ভিন্ন একটা জিনিস, মানে ইটস ট্রু, কিন্তু তাই বললে যেই জিনিসগুলির ভিতর দিয়ে এটা তৈরি হইতেছে সেটা নিয়ে কথা বলাটা তো আসলে বাজে জিনিস না। তো যাই হোক, এগুলি হইতেছে যে আমার আসলে প্রাইমারি কথা। তো নিক্রোপলিস পড়তে গিয়ে আসলে মনে হচ্ছিল যে এই যে ধারণাটা, নিক্রোপলিসের ধারণাটা, এইটা তো একটা সময়ে বলতে ওই যে 2010-11 দিকে এই ধারণাটা বেশ আসলে মানে বাংলায়, দেশে বা হইতেছে অন্যান্য জায়গাতেও এটা কিন্তু বেশ রিলিভেন্ট হয়ে উঠতেছিল। যেমন জেব থায়ালের একটা ইন্ডিয়ান রাইটার, ওনার একটা বা উপন্যাস আছে এই নেক্রোপলিস নামে, ওইটা বাইর হয়েছিল 2012 সালে। মামুন হুসেনেরটা তো হচ্ছে 2011 সালে। তো জেব থায়ালেরটা হইতেছে যে বুকারের শর্ট লিস্টে আসছিল। তো ওই নেক্রোপলিসটা পড়ছিলাম, ওইটাও হইতেছে যে আসলে বোম্বের কাহিনী আর কি, ড্রাগস এগুলি। মামুন হুসেনের এখানে ড্রাগস খুব একটা আসে নাই বা খুব মানে একটা বাড়তি ঘটনা হিসেবে আসে, খুব বেশি ভিজিবল উনি করেন নাই। বা ধরেন আপনার জিয়া হায়দার রহমান যখন ওই ইন দ্য লাইট অফ হোয়াট উই নিউ তে যখন একটু হাউকাউ হইল, উনি যখন ঢাকায় আসলেন, তখন উনি বলতেছিলেন যে ঢাকার ব্যাপারে বলতেছিলেন এটা একটা ব্যারান জায়গা, এখানে কোনো কিছু মানে নতুন কিছু চিন্তা তৈরি হইতেছে না। তো তখন ওইটা নিয়েও খুব হাউকাউ হয়েছিল আর কি। তো এই যে সিটি অফ ডেড, মানে নেক্রোপলিস, মৃতদের কথা, এই আইডিয়াগুলো আসলে ওই সময় ছিল। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো তো আসলে মানে মামুন হুসেনের মধ্যেও আসছে আর কি, যে একটা বাংলাদেশকে টু সাম এক্সটেন্ট যদি বাড়ায়া বলতে হয় তাহলে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে কোটেশনে পোর্ট্রেট করার চেষ্টার সাথে আমার মনে হয় যে এই সাহিত্যের বইটা আসলে অনেক বেশি জড়িত। তো প্রথম পড়তে গিয়ে আসলে যেটা মনে হয়েছে, শুরু থেকেই কন্টেন্টের জায়গাটাতে যদি আসি, আমি কিছু পড়তে কিছু নোটস নিতেছিলাম আর কি। তো তখন আমার মনে হইতেছিল যে মামুন হুসাইন হইতেছে মেবি হইতেছে যে বাংলাদেশের শেষ বলাটা খুব মুশকিল হবে, কিন্তু প্রমিনেন্ট সিরিয়াস রাইটার যিনি হইতেছে যে আসলে কলোনিয়াল কলকাতার সাহিত্য ধারাটারই বাংলাদেশে আসলে ফলো করে গেছেন। আখতারুজ্জামান ইলিয়াসের সময় এটা ধরেন ওনাদের সময়ে সেটা দরকারই ছিল, মানে ওনারা ওই জায়গা থেকে বাইর হয়ে আসবেন সেটা ভাবতে পারাটা মুশকিল, কিন্তু 90s বা ধরেন 10-15 বছর আগেও ওই ধারাটাকে বাংলা সাহিত্যের ধারা হিসাবে কবুল কইরা নেয়া, এইটা তো আমার কাছে আসলে ট্রেডিশনকে ফলো করার শুধু ঘটনা না, বা এক ধরনের সৎ সাহিত্যিক থাকার ঘটনা না, এইটা আসলে ল্যাক অফ মানে পলিটিক্যাল থট বলেই আমার কাছে মনে হয়েছে আর কি, যে ওই জায়গাগুলিকে মোটামুটি আনকোশ্চেন রাখছেন। তো ওনার এইসব কলকাতা প্রেমের তো নানান উদাহরণ আছে, মানে আমি ভাবছি যে আসলে উদাহরণগুলি বলা দরকার আর কি। এই যে ওনার এখানে তো প্রচুর উদাহরণ আসছে, মানে কলকাতার আর্টিস্টদের মানে আনা যাবে না সেটা না, আমি ওনার ট্রেডিশনের যে ফলোয়ার সেটার উদাহরণ হিসাবে বলতেছি। যেমন 50 নম্বর পেজে আছে যে শক্তিবাবু মারা গেছেন, শক্তি চট্টোপাধ্যায় আর কি। তো তখন উনি এরকম একটা লাইন লিখতেছেন, আই এম সরি
আই এম সরি, তোমার চিতায় ফুল দেওয়ার সরকারি কোনো পারমিশন নেই আমাদের। মানে উনি আসলে তো মানে ইয়েরে পোর্ট্রেট করতে চাচ্ছেন আর কি, মানে শক্তিকে তো ওরশিপ করেন, কিন্তু শক্তিরকে মারা গেছে, কিন্তু উনি রাষ্ট্রীয় শোক পালন করতে পারতেছেন, এই জন্য উনি সরি। তারপরে হইতেছে যে এক তরুণ সাংবাদিক হইতেছে সাক্ষাৎকার নিতেছে, সেখানে ধরেন প্রিয় অভিনেতা হচ্ছে আসাদুজ্জামান নূর, প্রিয় অভিনেত্রী কবরী সারোয়ার, কিন্তু প্রিয় শিল্পী হচ্ছে মৌসুমী ভূমি। আপনার সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ, হাজার হাজার গায়কের পরে হইতেছে মানে না থাকার কারণ হইতেছে মৌসুমী ভূমি। তো এইগুলি ওনার আছে, মানে এই যে ওনার কলকাতার ট্রেডিশন, মানে ট্রেডিশন হিসাবে বাংলা এবং বাংলাদেশি দুইটাকে ক্যাটাগরি করতে রাজি না হওয়াটা, এইটা উনি খুব মানে স্ট্রংলি ফলো করে গেছেন আর কি, যে আমরা তো একই বাংলা। তো এইটা ওনার ভালো বা খারাপের চাইতে উনি যে এই পলিটিক্যাল জায়গাটাকে আপহোল্ড করেন, সেই কথাটা আমার মনে হয়েছে বইলা রাখাটা দরকার। তবে ওনার লেখা পড়তে গিয়ে যেটা হবে যে আপনি যদি ফ্লোটার মধ্যে একবার পইরা যান, এটা পানির স্রোতের মতো আর কি, যে এটা চলতেছে, শব্দ চলতেছে, তারপর কি কি ভিজুয়াল আসতেছে, ইমেজ আসতেছে, এগুলোর মধ্যে আপনি আসলে ভাসতে থাকবেন। তো এই ফর্মটা ওনার এখানেও আছে। আমার একদম প্রথম যে ধারণাটা আসিল, এটা আমার মনে হয় না খুব বেশি ভুল, কিন্তু উনি এটার ভিতর দিয়ে করছেন কি, এটার ভিতর দিয়ে আসলে আমার মনে হয়েছে যে ওনার পলিটিক্যাল থটের যে অস্পষ্টতাটা, ডিনায়ালটা, এইটারে হচ্ছে উনি ক্রিটিক না করতে চাওয়াটা, এইটারে কিন্তু উনি এক ধরনের ঠেস বা টিটকারি দেওয়া দিয়ে আসলে কাভার করছেন। এইটা আমার কাছে আরেকটা লক্ষণ মনে হয় বাংলাদেশের সিরিয়াস সাহিত্যের। হ্যাঁ, যে এইটা হইতেছে যে ওনারা ক্রিটিক করবেন না, কিন্তু হচ্ছে টিটকারি করবেন, এবং এইটা ওনাদের লেখার মধ্যে একটা কি বলবো, যে এক ধরনের স্ট্রং একটা সিগনেচার হয়ে উঠতেছে আর কি। তো মামুন হুসেনের মধ্যে এই সিগনেচারটা খুবই স্ট্রংলি আছে, যেন উনি খুব অস্পষ্টভাবে কথা বলতেছেন। উনি তো আসলে ওটা মিন করতেছেন না, কিন্তু আসলে বলতেছেন ওগুলাই। এইরকম কিছু উদাহরণ দিতে পারলেও আমার মনে হয় যে আমার মানে আমি যেভাবে রিড করছি সেই জায়গাটাকে মানে কিছুটা হইলেও আসলে ক্লিয়ার করা যাবে। যেমন ধরেন 38 নম্বর পেজে এরকম একটা লাইন আছে, মানে অনেক কিছুই আছে লাইনের মধ্যে, হঠাৎ করে আছে যে ডায়াবেটিক হাসপাতালের জনসংযোগ রক্ষাকারী কর্মকর্তা কবি তার নতুন বই দিয়েছে। এখন ধরেন ডায়াবেটিক হাসপাতালের জনসংযোগ রক্ষাকারী কর্মকর্তা তো হইতেছে ফরিদ কবির। এখন ফরিদ কবিরের কবি না বইলে উনি বলতেছেন যে ডায়াবেটিক্স হাসপাতালের জনসংযোগ রক্ষাকারী কর্মকর্তা। এখন ও ভাই, ওনার কবিতা ভাল লাগে না, মানে ওনার আপনার পছন্দ হয় না, সেটারে আপনি না বইলে আপনি তার হচ্ছে প্রফেশনটারে বইলা দিলেন আর কি। যে মানে আছে না, কত রকমভাবেই তো আপনি আসলে ইয়ে করতে পারেন আর কি। যেমন ধরেন আলমগীর কবির এই ফাইজলামিগুলি করতো আর কি, যে সেটা হচ্ছে যে ফতেহ লোহানীর উনি পরিচয় করাই দিচ্ছে হচ্ছে উনি ডিরেক্টর ছিলেন, কিন্তু সাংবাদিক ফতেহ লোহানী একটা সিনেমা বানাইলেন এরকম। বা এক একজনকে এইভাবে পরিচয়ের ভিতর দিয়ে, ধরেন একজন কবি, তারে বইলা দিলেন যে ও প্রাবন্ধিক ইয়ে, বা যেমন ধরুন রূপবানের ক্ষেত্রে বলতেছেন যে হচ্ছে যাত্রা সিনেমা, মানে এইগুলি হচ্ছে ট্যাগ লাগায় দেয়া। তো এইগুলি তো আসলে বাজে জিনিস। তো এইগুলি খুব মানে অনেক আছে, মানে আমি তো একটা উদাহরণ বললাম, তারপর যদি আরেকটা বলি, এখানে ওই কাগজ সাহিত্য, আজকের কাগজের সাহিত্য পুরস্কার ছিল, ওইটা নিয়ে বলতেছে যে অর্গানিক চায়ের মালিক পক্ষ থেকে লাখ টাকার সাহিত্য পুরস্কার। ভাই, লাখ টাকার সাহিত্য পুরস্কার, এখন এটারে মানে তুমি বলো যে পুরস্কার জিনিসটা খারাপ, বা পুরস্কার মানে সাহিত্যে এইভাবে বলতেই হবে জরুরি না, কিন্তু আমি টিটকারের জায়গাটা বলতেছি যে ওনার এই টিটকারের জায়গাগুলি আসে। মানে এইটা প্রায় মানে সব জায়গাতেই, মানে একটু পরে পরেই পাবেন যে ওনার একটা জিনিস পছন্দ হচ্ছে না, তো ওইটারে উনি এইভাবে বলতেছেন। যেমন ধরেন ওনার এই যে মানে বইয়ের যে ইয়েটা, মানে মূল ঘটনাটা তো আসলে জঙ্গি বিরোধী, মানে এইসব ব্যাপার স্যাপার। তো ওখানে উনি পোর্ট্রেট করতেছেন লাদেন যদি আমেরিকা দখল করে ফেলে তাহলে কি হবে। নিউ ইয়র্ক এখন, কোটেশনটা এরকম, নিউ ইয়র্ক এখন ধরা যাক মসজিদের শহর, লাদেনের নির্দেশে বুশকে দাঁড়িয়ে রাখতে হবে, কাওয়ালি লিখছে বুশ। মানে এই কাওয়ালি, মসজিদ, দাড়ি, এগুলি হইতেছে আসলে মানে মূল ঝামেলা আর কি।
তো এই ঝামেলাগুলি তো মানে আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো ভালো কথা না আর কি। যেমন 108 নম্বর পেজে একটা ওই যে সামওয়্যার ইন ব্লগ নিয়ে উনি কথাবার্তা বলতেছেন, তো ওইখানে বলতেছেন যে একজন যুদ্ধ অপরাধীর ছেলে দার্শনিকের মতো প্রশ্ন করছে। মানে আপনার বাপ ডাকাত, আপনার বাপ চোর, আপনার বাপ মুক্তিযোদ্ধা, এগুলি যেন হইতেছে যে আপনার ক্যালিবারের ঘটনা আর কি। তো এইগুলি ভালো জিনিস আমার কাছে মনে হয় নাই। মানে ওনার এই যে এড়ায় যাওয়ার ঘটনা না, এগুলি হইতেছে যে মানে এগুলি হইতেছে এক ধরনের ভিলিফাই করার প্রজেক্ট আর কি। উনি মামুন হুসাইন, এটা আমি জানি না, উনি যাই না বুঝেই তো, মানে উনি তো কোনো ইয়ে না, যাই না বুঝেই এই কাজগুলি করছেন আর কি। তো এই উপন্যাসের আসলে মূল কাহিনীটা কি? মূল কাহিনীটা হইতেছে, আমি যদি বলি, সেটা হচ্ছে আসলে বিএনপির অপশাসন। মানে কোটেশনে যদি বলি, বিএনপি কি খারাপ কাজ করছে, জিয়াউর রহমান কয়জনরে মারছে, তারপরে হইতেছে যে ওই যে কত কিছু ঘটছে, জঙ্গি হামলা, জঙ্গিকে, বাংলা ভাইকে, এদেরকে প্রায়োরিটি দিছে। তো ওই এই লোক আসলে বাংলা হেডে পুরস্কার পাবেন না কেন আর কি। তো এইগুলি হইতেছে আসলে মানে মেইন ঘটনা হিসেবে এখানে আসছে, এবং ঘটনাগুলি আসছে হইতেছে যে ওনার চারপাশে যেসব মিডিয়া, যেসব নিউজ, যেগুলি পাবলিক ইভেন্ট, যেগুলি প্রাইভেট লাইফের মধ্যে ইন্টারফেয়ার করতেছে, এরকম যেন ইন অ্যান্ড আউটের ঘটনাগুলি ঘটতেছে, এবং এইগুলিকে উনি হইতেছে জাস্ট অবজার্ভ করতেছেন। মানে যেই যার লাইফে এই ঘটনা ঘটতেছে, পাবলিক ইভেন্টগুলিকে সে হইতেছে তার পার্সোনাল লাইফের ভিতরে নিয়ে নিতেছে, এবং নিয়ে হইতেছে সে এটাকে উগড়ায় দিতেছে আর কি। সে বলতেছে টিভিতে এটা চলতেছে, সামনে এটা চলতেছে, আমার পাশে এটা চলতেছে, আমি সামনে এটা দেখতেছি। মানে অল থ্রু একটা ভিজুয়াল ওয়ার্ল্ড তৈরি করা হইতেছে, যেটা আসলে হইতেছে একটা ডামি ওয়ার্ল্ড। এবং এই যে এটার মধ্যে উনি হাঁসফাঁস করতেছেন, কিন্তু এটা যে একটা ডামি ওয়ার্ল্ড, সেইটার রিকগনিশন আসলে এটা ওনার মধ্যে নাই। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে, ওই যে প্রথমে যেটা বলতেছিলাম, ওনার আসলে একটা পলিটিক্যাল ভিশন থাকতে হবে, একটা পার্সপেক্টিভ থাকতে হবে, তা না, কিন্তু ওনার এই কথাগুলি যে একটা পলিটিক্যাল আইডেন্টিটিকে আসলে ভিজুয়ালাইজ করতেছে, একটা সামনে নিয়ে আসতেছে, সেই জায়গাটাতে উনি ওনার কনসিয়াসনেসের জায়গাটাকে, ওনার ক্রিয়েটিভ এক্সপ্লোরেশনের জায়গাটাকে উনি আসলে এখানে করে রাখছেন, স্থগিত করে রাখছেন। উনি যেন এটাকে আর এনকাউন্টার করতেছেন না, কিন্তু এমন একটা ওয়েতে যেন এনকাউন্টার করতেছেন যেটা আসলে একটা ক্রিয়েটিভ এক্সপ্লোরেশন হচ্ছে। আসলে এটা হইতেছে না, বরং এটা একটা পলিটিক্যাল পারপাসকেই সার্ভ করতেছে। তো এইটা মামুন হোসেনের খুবই দুর্বল একটা জায়গা আমার কাছে মনে হয়েছে আর কি। যেমন ধরেন, উনি হচ্ছে ইউনুসের বিজনেসের মানে টেলিকমের ব্যবসা চলতেছে, এটাকেও হইতেছে এক ধরনের হচ্ছে করছেন, টিটকারি মারছেন আর কি। যে ইউনুস হচ্ছে বাংলাদেশে করে টেলিকমের বিজনেস আইনা হইতেছে আমেরিকার সাথে কানেকশন করে দিয়েছেন। লাইনটা এরকম, ইউনুস সাহেবের ইনফরমেশনাল হাইওয়েকে দুর্বল বলছেন কেন ভাই? সোনার বাংলা থেকে খোদ যুক্তরাষ্ট্রের ব্রেকফাস্ট টেবিলে পৌঁছানো কম বড় নেটওয়ার্কের কম্য। মানে উনি শুধু মানে কি বলবো, যে বিএনপিরই ভিলিফাই করেন নাই, মোহাম্মদ ইউনুসরেও হচ্ছে বানায় ছাড়ছেন, জোকার বানায়, এবং হচ্ছে কি বলবো, যে সাম্রাজ্যবাদের ক্রীড়নক, এরকম আউল ফাউল শব্দ আছে না, ওই সব জায়গাতেও উনি লোকেট করতে পারছেন। মানে এগুলি হইতেছে যে কর্পোরেট যে জিনিস, এগুলি হইতেছে যে মানে ভালো কাজ না, ভালো কাজ উনি বলতেছেন না, কিন্তু এমন একটা টোনে উনি বলছেন যে এগুলি হইতেছে আসলে ভালো জিনিস না। কিন্তু এই যে জঙ্গি হামলা, এই যে জঙ্গি ধরে ফেলা, এগুলি যেন ওয়ার অন টেররের সাথে কোনো রিলেশন নাই। এগুলি হইতেছে বিএনপি করতেছে, এগুলি হচ্ছে পিন্টু করতেছে। মানে এই রকমের একটা জায়গাতে উনি, ওইখানে আমেরিকার সাথে কোনো কানেকশন নাই বাংলাদেশে জঙ্গি ধরায়, এবং মিডিয়ার এখানে কোনো রোল নাই। এটা হইতেছে ইউনুস গ্রামীণ টেলিফোনের ব্যবসা করতেছে, সুতরাং সে খারাপ। তো এই পলিটিক্যাল জায়গাগুলি এত মানে কি বলবো, যে এত স্পষ্টভাবে ভিজিবল, যে এইটাকে আসলে তো মানে অ্যাভয়েড করাটা খুবই মুশকিল। উনি এমন একটা মিডিয়া রিয়ালিটিকে ধুইরা কথা বলতেছেন, বা এমন একটা মিডিয়া রিয়ালিটির মধ্যে উনি ঝুইলা আছেন, যেটা আসলে যে একটা ডামি থিং,
এইটার এক ধরনের কি বলবো যে ওনার এই ধরনের সেন্সটা নাই তা না, কিন্তু এই তো ভিজিবিলিটির দুনিয়ার বাইরে আমরা আর কই যাব, এরকম একটা ব্যাপার যে যেটা আমাকে বলা হইতেছে সেটাই তো আমি শুনবো, যেটা আমি দেখতেছি সেটাই তো আমি বলবো। কিন্তু এই যে দেখার এবং বলার এখানে যে একটা অ্যাক্টিভ রোল আছে, সেই রোলের জায়গাটাকে উনি আসলে ডিনাই করতেছেন আর কি। অ্যাজ এ রাইটার ওনার হইতেছে যে ডিপারচারটা আমি দেখি যে ওই জায়গাটাতে আর কি, এইটা হইতেছে মুশকিল। তো ওই যে তো অ্যাজ এ হোল হচ্ছে আমি যদি স্টাইলের কথা তো বলছি, ওনার কন্টেন্টের কথা যদি বলি, এইটা হইতেছে যে নিক্রোপলিস উপন্যাস হইতেছে সো কল্ড হচ্ছে বিএনপির অপশাসনের জঙ্গি হামলা এবং সে 21শে আগস্টের বোমা হামলা, এগুলি নিয়ে লেখা একটা আওয়ামী প্রোপাগান্ডার উপন্যাস। এবং এই কারণে উনি বাংলা একাডেমি পুরস্কার উনি 2017 সালে পাইছেন। তো উনি না পাইলে কে পাবে? মানে এইটা আমি আসলে অনেকেই হইতেছে যে এখন যারা বয়স টয়স হয়েছে বাংলা একাডেমি পুরস্কার টুরস্কার পান, ওনাদেরকে আমি এই টোটকাটা দিতে পারি। আপনারা মানে বিএনপির গালিগালাজ করে এনাফ মানে ওই আর্টিস্টিকভাবে আপনারা হচ্ছে গল্প উপন্যাস লেখেন, আপনাদের মানে বছরে 2-4টা করে হইলেও আপনাদেরকে বাংলা একাডেমি পুরস্কার দিবে আর কি। তো এটা খালি আওয়ামী লীগের পক্ষে হইলে হবে না, মানে আওয়ামী লীগের বিপক্ষে যেসব ফোর্স হইতে পারে সবাইরে গালিগালাজ করতে হবে, এবং এটা করতে হবে খুব আর্টিস্টিকভাবে। এখন আর্টিস্টিকভাবে তো ওনারা পারেন, যেমন মামুন হোসেনের তো একটা ক্রিয়েটিভ ক্যালিভার আছে, তো উনি সেটাকে পলিটিক্যালি ইউজ করলে তো সেটার রিওয়ার্ড উনি পাওয়ারই উচিত আর কি। তো এইটা হইতেছে ঘটনা আর কি। তো আমি মানে মামুন হুসাইন নিয়ে হয়তো আরও কিছু লেখা পড়ব, কিন্তু ওনার যে পলিটিক্যাল স্ট্যান্ড এমন হাউ ইট পে অফস, এই জায়গাটা নিয়ে আসলে খুব স্ট্রংলি কথা বলা উচিত। কারণ হইতেছে যে বাংলাদেশে যেসব শক্তিশালী সাহিত্যিক হিসাবে পোর্ট্রেট করা হবে, যেমন ইমতিয়াজ শামীমের কথা আমি বলছি, মামুন হুসাইনও উইল বি ওয়ান অফ দেম। তো এই সাহিত্যগুলি আসলে কি পলিটিক্যাল পারপাস সার্ভ করে সেটা নিয়েও আমাদের আসলে কনসার্ন হওয়াটা দরকার। তো আমি যদি এই জায়গাটার একটু কনক্লুড করতে চাই, তাহলে ঘটনাটা হইতেছে মানে একটা রেফারেন্সের কথা বলা যায় যে আমি ইমতিয়াজ শামীম নিয়ে যখন কথাটা বলছিলাম, তখন একটা কনভারসেশনে হচ্ছে এস এম রেজাউল করিম রকমনুর নামে যিনি লেখেন, ওনার সাথে আমি কথা বলতেছিলাম যে দেখেন এই জিনিসটা মানে আমি ইমতিয়াজ শামীম নিয়ে প্রচুর কথাবার্তা দেখছি শুনছি, কিন্তু উনি যে আওয়ামী প্রোপাগান্ডার একজন ফিকশন রাইটার, এটা কারোর এখানে দেখলামই না, কেউ কিছু বলেও নাই। এই যে মামুন হুসেনের ব্যাপারটাও, উনি যে এরকম একটা উপন্যাস নিক্রোপলিস নিয়ে কথাবার্তা আছে, কিন্তু এইটা কিন্তু কোথাও নাই। মানে এই না থাকাটার ঘটনাটা কেমনে ঘটে? তো উনি তখন একটা ইন্টারেস্টিং কথা আমার বলতেছিলেন যে দেখেন 91-এর পর থেকে এরা রিট্রিট করছে, এটার একটা নিড তৈরি হয়েছে। 1991 ইলেকশনে যে আওয়ামী লীগ হাইরা গেল, এইটা তাদেরকে এক ধরনের কি বলবো যে ভয়ের মধ্যে ফেলে দিছে, এবং নানানজন নানান জায়গা থেকে একটা আওয়ামী নেরেটিভ নতুন করে আবার তৈরি হওয়ার শুরু করছে আর কি। তো আমার কাছে এটা ট্রু মনে হয় যে ধরেন, এবং এইটার যদি হিস্ট্রি দেখেন, এটার হিস্ট্রি আসলে আরও আগে। যেমন ধরেন এই 47-এর পরে একটা ঘটনা ঘটছে, যখন পাকিস্তান আসছে, পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে কিন্তু হচ্ছে বাংলার যারা কমিউনিস্টরা ছিলেন, মানে আই ডু রেসপেক্ট দেয়ার সিনসিয়ারিটি, অনেস্টি, কিন্তু ওনারা তখন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলেন, যেটা আসলে মানে বুর্জুয়া ক্লাসের পক্ষে যায় না, যেটা হচ্ছে এক ধরনের জমিদারি সিস্টেমটাকে আসলে মনে রাখে। তো এইটার কিন্তু আসলে এক ধরনের কন্টিনিউশন হয়েছে 71-এর পরে এসে। 71-এর পরে এসে হইতেছে ওনারা বাকশালের মাধ্যমে আসলে বিপ্লব করতে চেয়েছেন। আপনি এখনও দেখেন সিপিবি, নেপ, এরা কিন্তু সরি বলে নাই, এরা কিন্তু মাফ চায় নাই। মানে আওয়ামী লীগ তো মাফ চাইবেই না, মানে এটা তো এখন আরেকটা ঘটনা আর কি। তো সুতরাং এই যে হইতেছে ডেমোক্রেসিকে বাদ দিয়ে ওনারা বিপ্লবের বড়ি বেইচা বেইচা যে সাহিত্য করতে গেছিলো, এটা তো আসলে মারা খাইছে। মানে 71-এ তো ওনারা একটা মানে কি বলবো যে একটা ফেলিউর স্টেট বাংলাদেশকে বানাই ফেলছিল। তো তারপরে দেখলো যে না, বাংলাদেশের যখন এই ঘটনাটা আসলে পারসিস্ট করতেছে না, 91 যখন ইলেকশন হইলো, তখনও কিন্তু সবার মানে আমরা যারা শিক্ষিত মিডল ক্লাস, শিল্প সাহিত্যর সাথে কিছুটা যোগাযোগ আছে, দে ওয়ার মোস্ট অবভিয়াস যে আওয়ামী লীগ জিতবে। এবং এটা হচ্ছে গোহারা হারছে, মানে গোহারা হারার কারণ নানান কারণ, কিন্তু এর মধ্যে ওয়ান অফ দ্য কারণ তো হইতেছে যে ওনাদেরকে আসলে মানুষ বিশ্বাস করে না।
কারণ হইতেছে যে ওনারা এক ধরনের বিপ্লবের ভান নিয়ে থাকে, যেটা আসলে জমিদারি সিস্টেমকে, একটা এলিট ক্লাসকে, একটা ব্রাহ্মণবাদকে হইতেছে আসলে পোর্ট্রেট করে আর কি। তো এইটা তখন ওনারা এই কাজটা করে হচ্ছে ওনারা মেনলি সাহিত্যের ভিতর দিয়ে। তো এই সাহিত্যের প্রজেক্ট আসলে অনেকে শুরু করছেন। তো আমার কাছে মনে হয় যে এইটা আসলে এই এক ধরনের ইয়েতে পাইছে হচ্ছে কি বলবো, অ্যাস্টাবলিশড হয়েছে, একটা চূড়ান্ত অবস্থায় আসে হচ্ছে 2010, 11, 12, 13 দিকে আর কি, যেটার এক্সপ্লোরেশন আসলে শাহবাগে গিয়ে ঘটছে আর কি। তো এই জায়গাটাকে গ্রসলি একটা বাংলাদেশি ফিকশনের, বাংলাদেশি সাহিত্যের একটা ট্রেন্ড হিসেবে আসলে লোকেট করাটা জরুরি। আমার মনে হয় যে এখানে শুধু সিরিয়াস সাহিত্য রাইটার, ভালো ভালো রাইটাররাই আছেন তা না, এইটা অ্যাজ এ ট্রেন্ড, অ্যাজ এ এন্টি পিপল ট্রেন্ড কীভাবে বাংলাদেশে আসলে অ্যাস্টাবলিশড হইল সাহিত্যের ভিতর দিয়ে, বা সাহিত্যের কম্পোনেন্টগুলি কীভাবে এই কাজটা করে, সেটা আর একটু ক্লোজলি রিড করা উচিত আমাদের। তো ওনার বই নিয়ে যদি বলি বা ওনার লেখালেখি নিয়ে যদি বলি, আসলে ফর্ম নিয়ে তো ওনার একটা এক্সেলেন্ট ব্যাপার আছেই, মানে এটা তো আমি একদম শুরুতেই বলছি। এখন ফর্মের জায়গাটা আর কন্টেন্টের জায়গাটা তো খুব বেশি আলাদা না। ফর্ম আসলে একটা কন্টেন্টের ভিজিবল করতেছে না, বরং কন্টেন্ট আসলে ফর্মটাকে অবভিয়াস করে তুলতেছে। আমি এই কথাটাই আমার মনে হয়েছে, ওনার যেহেতু হইতেছে যে কিছু অস্পষ্টতা আছে, কিছু ইন্টেলেকচুয়ালিটির জায়গাটাকে উনি হচ্ছে ক্রিয়েটিভভাবে এক্সপ্লোর করতে চাইতেছেন, এবং ইন্টেলেকচুয়ালের জায়গাটা যেহেতু একটা ভ্যাকুয়াম জায়গা, সেটা ওই রকমের একটা অস্পষ্টতার ফর্মকে আসলে কি বলবো যে অবভিয়াস করে তুলছে আর কি, যে রাগঢাক করে কথা বলতে হবে, কিছু ডিনিয়াল রাখতে হবে, যেটা নিয়ে আমার হচ্ছে ইমোশনাল ফিলিংস হয় ওগুলি বলতে হবে। এখন ইমোশনাল ফিলিংস বলা যাবে না তা না, কিন্তু আমি কিভাবে সিলেক্টিভলি ওই জায়গাগুলিকে বলতেছি, সেটা একটা মানে কোটেশন মার্কের মতো বলতে গেলে স্বতঃস্ফূর্ত করে তুলতে হবে। এই জিনিসটা আসলে মানে কি বলবো, অনেক ক্ষেত্রে সমস্যাই করে, এটা পজিটিভ কোনো ঘটনা না। তো মামুন হুসেনের এই লেখা পড়তে গিয়ে আমার আসলে আরেকটা ফেভারিট এক্সাম্পল হচ্ছে ভিএস নাইপল আর কি। ভিএস নাইপলের লেখা পড়তে গেলেও দেখবেন কিন্তু খুব ভাল লাগে। বা নীরজশ্রী চৌধুরীর কথা বলেন, হি ওয়াজ এ কাইন্ড অফ ফেসিস্ট আর কি, কিন্তু নাইপলও তো হচ্ছে যে খুবই প্রো কলোনিয়াল একজন লোক। কিন্তু এখানে হইতেছে যে মামুন হুসেন কিন্তু আবার খুব বিপ্লবী লোক, কিন্তু হইতেছে যে উনি কলোনিয়াল বাংলা ভাষার একজন খুব কি বলবো যে খুবই স্ট্রং একজন লোক আর কি। তো সুতরাং এই জায়গাগুলি হইতেছে ফর্মের ভিতর দিয়ে যেটা তৈরি হচ্ছে, যে উনি হইতেছে যে একটা এখানে বিপ্লবী হওয়া না, হ্যাঁ, বরং উনি যে বিপ্লবী হইতেছেন তা না, এইটাকে হইতেছে যে মানে এই যে বিপ্লবের জায়গাটাকে উনি কিভাবে কনসিডার করতেছেন, সেই যে ট্রেডিশনটা, সেই ট্রেডিশনের জায়গাতে কোনো ইনক্লুশন যদি না হইতে পারে, নতুন কোনো কিছু যদি অ্যাড না হইতে পারে, একটা ভিউ পয়েন্ট, তাইলে তো আসলে সেটা ফর্ম হিসাবেও খুব বেশি সাস্টেনেবল হইতে পারে না। মানে বোরহেস এগুলি নিজের লেখা নিয়ে বলতে গিয়ে বলতেছিলেন যে আমি তো আসলে কিছু টেকনিকই আবিষ্কার করছি। তো সুতরাং টেকনিকগুলি আসলে ভিজিবল হয়, কিন্তু তাই বইলা টেকনিকগুলি তো আসলে মানে সাহিত্য হয়ে ওঠে না। মানে বোরহেসের লেখাতেও দেখবেন যে টেকনিকের ভিতর দিয়ে উনি কিছু থটকে প্রভোগ করছেন। মানে এখন ইন্টেলেকচুয়াল জিনিস হয়ে উঠতে হবে একটা সাহিত্যকে, এটা আমার এক্সপেকটেশন না। আমার কথাগুলি শুই না এই ঝামেলাটা মনে হইতে পারে যে যেন একটা কিছু মানে কি বলবো পলিটিক্যাল দিক নির্দেশনা দিতে হবে ফিকশনকে, সেটা না। কিন্তু ধরেন ফিকশনের ভিতর দিয়ে, ক্রিয়েটিভ রাইটিংয়ের ভিতর দিয়ে সার্টেন পলিটিক্যাল জায়গাগুলিকে তো আমরা আসলে ভিজিবল করে তুলি, ওইটাকে তো আসলে ইগনোর করার কোনো উপায় নাই। তো এইটাই হইতেছে আমার নিক্রোপলিস নিয়ে এবং মামুন হুসাইন নিয়ে কথা। তো মামুন হুসাইন নিয়ে হয়তো আমি আরও পড়বো, মানে মানে ওনারা কিভাবে হচ্ছে ওই আওয়ামী প্রোপাগান্ডার জায়গাগুলিকে আসলে খুব ভিজিবল করে তুলেন। আওয়ামী প্রোপাগান্ডা নিয়ে খুবই বেশি বলা হয় না, এগুলোরও উদাহরণ আছে, হ্যাঁ। এবং ওই যে কি বলবো যে খালেদা জিয়া নিয়েও বেশ কিছু মানে টিটকারি টাইপের জিনিস আছে আর কি। যেমন 22 নম্বর পেজে একটা আছে, মানে শেখ হাসিনা নিয়ে উনি বলতেছেন যে আমাদের পাপিষ্ট মন মিথ্যাচার ছড়াতে থাকে, নেত্রীর নতুন আত্মীয় স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিলেন, কিন্তু এই লঘুস্বর খুব ব্যাপকতা পায় না। মানে হচ্ছে নেত্রী, মানে এটা কিন্তু হচ্ছে উনি খুব স্ট্রংলি এটা মানে বলা যাচ্ছে না আর কি, যে নেত্রীর ঘটনা আর কি।
বিএনপির জায়গাগুলি নিয়ে তো বললামই না আর কি। মানে এটা আসলে পড়তে গেলেই আপনি টের পাবেন যে যেমন জিয়ার কিলিংগুলি তো আছে 13 নম্বর পেজে। তারপরে হচ্ছে ওই যে খালেদা জিয়ার ঘুমটা নিয়ে, চুলের স্টাইল নিয়ে, এগুলি নিয়েও কথাবার্তা আছে আর কি। মানে এবং এত ফ্রেজাইলভাবে আসে, মানে এত ফ্লোটিংভাবে আসে, আপনার মনে হবে ও এগুলো যে মনে হয় কিছু না, এগুলি মনে হয় জাস্ট বলতেছে। কিন্তু এই তো আমিও যে এরকম বলতেছি, এটা তো আসলে বলা হয়ে থাকতেছে, এবং এই বলা বলিগুলি তো সার্টেন জায়গাতে আসলে গিয়ে হিট করতেছে। মানে কিছুভাবে তো আমরা দেখতে পাই আর কি। তো মামুন হোসেন নিয়ে কথা হইতেছে এইটুকুই। আমার মনে হয় যে ওনার যে কিভাবে এই জিনিসটা কাজ করে, ওনার ফর্মটা কিভাবে পলিটিক্যাল প্রোপাগান্ডার ফেভারে গিয়ে ফেভারের একটা উইপেন হয়ে ওঠে, সেটা নিয়ে আমার মনে হয় যে আরও কিছু কথা বলা দরকার। এবং যারা পড়বেন মামুন হোসেন, আমি বলবো যে এই জায়গাটা আপনারা আননোটিসড রাইখেন না আর কি, এই জায়গাটাও খেয়াল করতে পারেন। আর এর বাইরে ওনার লেখালেখি তো আছেই। তো আমার কথা এইটুকুই।